নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্যামাঙ্গিনী গল্পের দ্বিতীয় পর্ব। যারা এর আগে এই গল্পটি শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দেব, আপনারা আগের গল্পটি শুনতে পারবেন। তাহলে চলুন শ্যামাঙ্গিনী গল্পের দ্বিতীয় পর্ব আমরা শুনে ফেলি। শ্যামা একটু মুচকি হেসে বলল, अरे नहीं नहीं, मुझे कोई शिकायत नहीं है, मैं खुश हूँ। इसके अलावा आप मेरे इतना ख्याल रख रहे हो, मेरे लिए इतना ही काफ़ी है। मैं भी आपका शिकायत का मौका नहीं दूंगी। শ্যামার কথা শুনে মিস্টার জোতানিয়া হো হো করে হেসে উঠে বললেন, আরে বাহো মে আজা জানে মন। বলেই এক ঝটকায় শ্যামার হাত ধরে টেনে নিজের উরুদয়ের উপর বসিয়ে শ্যামার মাথা ধরে টেনে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেন। প্রচণ্ড ঘৃণায় শ্যামার শরীর শিউরে উঠলেও তার নিজের মনের ভিতরেই দাফন করে অভিনয় চালিয়ে যায়। সেদিন প্রায় 2.5 ঘন্টা ধরে শ্যামা ওরফে মিস এলিসার শরীরটাকে ভোগ করে মিস্টার জোতানিয়া চলে যান। সেদিন ওনার রাতের ফ্লাইট গুজরাটে ফেরার। কলকাতায় ফিরবেন দিন 7 পর। গুজরাটে যেহেতু ওনার বাড়ি, তাই সেখানে শ্যামাকে নিয়ে যাননি তিনি। মিস্টার জোতানিয়া চলে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল শ্যামা। একবার মনে মনে ভাবে, হঠাৎ করে মুম্বাইতে গিয়ে মা আর ছেলেকে সারপ্রাইজ দেবে, ওদের সাথে থাকবে দিন 3 কিন্তু শরীরটা বিশেষ একটা ভালো নয় দেখে যাওয়া বাতিল করে দেয়। আসলে মিস্টার জোতানিয়া যে কয়েকদিন শ্যামার কাছে থাকেন সেই কয়েকদিন শ্যামার শরীরটাকে হিংস্র নেকড়ের মতো ছিঁড়ে খুঁড়ে খান। তার উপর যাতে কোনোভাবেই গর্ভবতী না হয়ে পড়ে তার জন্য বেশ কিছুদিন নিয়ম করে খেতে হয় গর্ভনিরোধক ট্যাবলেট। এতেই শ্যামার শরীর একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে। মুখে কিছুই বলতে না পারলেও মনের ভিতরে ভিতরে প্রত্যহ কুমড়ে মরে মন্দ কপালিনী। মিস্টার জোতানিয়া সন্ধ্যা হতেই চলে যান। তারপর শ্যামা ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান সেরে বসার ঘরে এসি চালু করে সোফার সামনে রাখা কাঁচের টেবিলের উপর সাজিয়ে রাখা ওয়াইনের বোতল, গ্লাস আর 1 প্যাকেট মার্লবোরো মেন্থল সিগারেট, তারপর মিউজিক সিস্টেমে একটা গান চালাই। সেই গানটি ওর জীবনের সাথে পুরোপুরি মিলে যায়। ওই গানটি প্রায়ই শোনে সে। তাতে নিজের উপরে ঘৃণা আরও বেড়ে যায়। তার সাথে বেড়ে যায় ওয়াইন ও সিগারেটের পরিমাণও। বাঁ হাতে ওয়াইনের গ্লাস আর গান হাতে মার্লবোরো। এক পায়ের উপর আর একটা পা তুলে চোখ বন্ধ করে গান শুনতে থাকে শ্যামা। পুড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম, বুকের মাঝে গুঁড়িয়ে দিলাম, তোর নরকের খবর পেলাম না। তাই মেখেছি শরীর জুড়ে তোর শ্মশানে পলা সরে, তোর চাদরে, তোর চাদরে আদর পুড়ে, তোর চাদরে আদর পুড়ে পড়ছে কাজলরা, তোর নরকের খবর পেলাম না। ভাঙবি কত, গড়বি কাকে, মরবে পাখি ভোরের ডাকে, দেখবি বসে অন্ধ যত, মন্দ কাকে বলে, তোর নরকের খবর পেলাম না। যতবার যতবার ছুঁয়েছি কাঁচ, তুই জল হয়ে গেছিস, তুই কান্না হয়ে দেওয়ালে দেওয়ালে পাথর, তোর শরীর আমার শহর। একলা হয়েছে নিজের অসুখে, কাফন দিলাম দাফন দিলাম, তোর কবরে গোলাপ দিলাম, তোর নরকের খবর পেলাম না, তোর নরকের খবর পেলাম না। গানটা শেষ হতেই চোখ খুলে শ্যামা। তারপর এক নিঃশ্বাসে পান পাত্র খালি করে ব্যালকনিতে কাঁচের রেলিংটার সামনে দাঁড়িয়ে শরীরটাকে যতটা সম্ভব ঝুঁকিয়ে দেয় সামনের দিকে। নিচে পড়ে গেলে মৃত্যু অনিবার্য, কারণ 14 তলার উপর থেকে নিচে পড়লে বাঁচার কোনো উপায় নেই। এইটা ওর জীবনের নিত্যকার ঘটনা হয়ে গেছে। রোজই ভাবে নিজেকে শেষ করে দেবে, কিন্তু আর মা আর ছেলের মায়ার জালে আটকে আবারও পিছিয়ে আসে। শ্যামা জানে মায়ার জালে অবরুদ্ধ করে রেখেছে মৃত্যুর পথ।
তবু রোজ সে চেষ্টা করে যদি কোনো দিন কোনোভাবে ক্ষণিকের জন্য ছিঁড়ে যায় সেই মায়ার জাল, আর চোখের নিমেষে মৃত্যু এসে পালাবে তাকে নিয়ে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ব্যালকনিতে রাখা চেয়ারের উপর ধপ করে বসে পড়ে সে তারপর চোখ বন্ধ করে এলিয়ে দেয় ক্লান্ত নেশার্ত শরীরটাকে। নিজের উপর নিজে খিলখিল করে হেসে ব্যঙ্গ করে বলে, ওরে শ্যামা, একটা সময় ছিল যখন তোর কোনো রকম নেশাই ছিল না, এমনকি চা কফিও খেতিস না, পাছে নেশায় পরিণত হয় সেই ভয়ে। আর এখন দেখ দেখ তোর কি অবস্থা, ভালো করে দেখ। অ্যালকোহল আর নিকোটিনের নেশায় বন্ধ হয়ে আছিস। তুই তো একসময় ওয়ার্কোহলিক ছিলি, আর এখন অ্যালকোহলিক। তো লজ্জা করে না? আবার পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, জানি রে শ্যামা, তোর খুব কষ্ট, মনের ভিতরটা জ্বলে পুড়ে একেবারে খাক হয়ে গেছে। রোজ রাতে কয়েক গ্লাস গলদ্যকরণ না করলে যে ঘুম আসবে না তোর। আর কতদিন না ঘুমিয়ে বাঁচা যায় বল? সত্যিই তুই নিরুপায়। মনের জ্বালা হয়তো নেশায় কমে না ঠিকই, কিন্তু ক্ষণিকের শান্তি তো মেলে, এই অনেক। এই বলে আবারও ডুকরে কেঁদে ওঠে। তারপর ধীরে ধীরে ওঠে, টলমলো পায়ে কোনো রকমে বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। এটা রোজ রাতের ঘটনা, তবে মিস্টার জোতানিয়া থাকলে রাতের নেশার পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দেয় শ্যামা নিজেই। কারণ সম্পূর্ণ হুঁশ থাকলে নিজের শরীরটাকে মিস্টার জোতানিয়ার হাতে তুলে দিতে পারবে না সে। শ্যামা নেশায় বোধ হয়ে মৃতদেহের মতো পড়ে থাকে মিস্টার জোতানিয়ার সামনে। তারপর মিস্টার জোতানিয়ার খেলা শুরু হয় শ্যামার শরীর নিয়ে। একজন বছর 50-এর পুরুষ শারীরিক খেলায় মেতে ওঠে আর একজন বছর 28-এর প্রায় অচৈতন্য নারীর সাথে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় প্রায় 2.5 বছর। রোজকার মতো সকাল 7টা নাগাদ কাজ করতে আসে রমাদি। রমাদির কাছে শ্যামার ফ্ল্যাটের দরজার একটা চাবি রাখাই থাকে, তাই শ্যামার ঘুমের কোনো ব্যাঘাত ঘটে না। রমাদি ঘরের সমস্ত কাজ সেরে সকাল 9টা নাগাদ শ্যামার জন্য এক বাটি হ্যাংওভার স্যুপ ট্রেতে সাজিয়ে নিয়ে গিয়ে শ্যামা দিদিমণিকে ঘুম থেকে ডেকে তোলে। এইটা রোজ সকালেই করে থাকে রমাদি। আসলে এই 2.5 বছর ধরে শ্যামার সাথে সবসময় থেকে একেবারে নিজের ঘরের লোক হয়ে গেছে শ্যামার আদরের রমাদি। রমাদিও শ্যামার জীবনের সমস্ত ঘটনাই জানে এবং শ্যামাকে ভীষণ ভালোবাসে, একেবারে নিজের বোনের মতো। চাইনিজ পদ্ধতিতে হ্যাংওভার স্যুপ বানানো শ্যামা নিজের হাতেই শিখিয়েছে রমাদিকে। আগের দিন রাতের পুরো নেশা, ঝিমঝিমে শরীর, মাথা ভার, অর্থাৎ পুরো হ্যাংওভার কাটিয়ে দেয় এই এক বাটি হ্যাংওভার স্যুপ। প্রত্যহ সকালে ওই স্যুপ খেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যোগাসন করে শ্যামা। তারপর সকাল 10টায় হালকা ব্রেকফাস্ট বলতে 2 পিস বাটার টোস্ট আর যে কোনো ফল। দুপুর 12টা নাগাদ রমাদি মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরলে তারপর 3 জনে একসাথে লাঞ্চ করে। রমাদি একজন বছর 40-এর বিধবা মহিলা। ওনার একটাই 14 বছর বয়সী মেয়ে আছে, নাম সোনালি। বর্তমানে সে ক্লাস 10-এর ছাত্রী। ক্লাস 8 পাস করার পর অভাবের তাড়নায় মেয়ে স্কুল ছাড়িয়ে দিতে বাধ্য হয় রমাদি, কিন্তু শ্যামার সাহায্যে আবারও স্কুলে ভর্তি হয়। শ্যামার আর্থিক সহায়তায় সোনালি ক্লাস 9-এ পড়ছে আর এবার মাধ্যমিক পরীক্ষা দেবার পালা। সোনালির প্রথম বোর্ডের পরীক্ষা, তাই সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ এবং ইংলিশের জন্য আলাদা আলাদা টিচার ঠিক করে দেয় শ্যামা। রমাদি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে শ্যামার ফ্ল্যাটে। তারপর বাড়ি ফেরার পথে মেয়েকে কোচিং সেন্টার থেকে নিয়ে বাড়িতে ফিরে যায়। শ্যামা অবশ্য একটা অটো ঠিক করে দিয়েছে রমাদি ও সোনালির সর্বত্র যাতায়াতের জন্য। বলতে গেলে রমাদি ও সোনালির প্রায় সব প্রকার দায়িত্ব শ্যামা তুলে নিয়েছে নিজের কাঁধে, তাই শ্যামাকেও মাথায় তুলে রাখে ওরা 2 মা মেয়ে মিলে। অন্যদিকে মিস্টার জোতানিয়া গুজরাট গেছেন 1 সপ্তাহের জন্য, কিন্তু প্রত্যহ ফোন করে ওনার প্রিয় এলিশার খবর নিতে। ভোলেন না, তিনি একদিন ফোনে শ্যামাকে বলেন, এলিশা, এক अच्छी खबर है।
श्यामा ठाट्टा सुरी बोले, अच्छा कौन सा अच्छी खबर, क्या आप शादी कर रहे हो? मिस्टर जोतानिया हो करे हेंचे बोले, मैं और शादी, तुम्हारी दिमाग तो ठीक है ना? अरे मेरा बाइडी तो तुम हो एलिशा डार्लिंग। श्यामा एकटू छलनार हासि हेसे बोले, अच्छा अच्छा ठीक है जनाब, समझो। अब बताइए गुड न्यूज़ क्या है? मिस्टर जोतानिया आनंदे उत्तेजित हुए बोले, मारा जिग्नेश का शादी तय हो गया है। श्यामा अबाक हुए, जिग्नेश ये कौन है? मिस्टर जोतानिया बोलें, अरे क्या एलिसा तुम भी ना, जिग्नेश हमारा बेटा, एक ही तो बेटा है मेरा, उसका शादी तय हो गया है। आज से 2 महीने बाद शादी है। शादी का सारा शॉपिंग मैं और तुम मिलकर कलकत्ता से करेंगे, ठीक है? श्यामा एकटू हेसे बोले, बिल्कुल बिल्कुल, लेकिन आप कोलकाता कब आ रहे हो? मिस्टर जोतानिया एक छोट्टो निश्वास फेले, और 2-4 दिन लग जाएगा आने में, तुम अपना ख्याल रखना। এই বলে ফোন কেটে দেন মিস্টার জোতানিয়া। আরও 2-4 দিনের জন্য যেন হাঁপ ছেড়ে বাঁচল শ্যামা। তাই আনন্দে আত্মহারা হয়ে ঠিক করলো রমাদি আর সোনালীকে নিয়ে শপিংয়ে যাবে। যা ভাবা তাই কাজ। প্ল্যান অনুযায়ী যথারীতি রমাদি আর সোনালীকে নিয়ে প্রচুর শপিং করে শ্যামা। মায়ের জন্য, ছেলের জন্য, রমাদি আর সোনালীর জন্য অনেক কিছু কেনে, কিন্তু নিজের জন্য কিছুই কেনে না। রমাদি ও সোনালী অনেক জোরাজুরি করার দরুন নিজের জন্য একটা মখমলের নাইট গাউন কেনে শুধু। মিস্টার জোতানিয়া না থাকাতে সেই কয়েকদিন অনেক আনন্দে হইচই করে কাটায় শ্যামা রমাদি আর সোনালীর সাথে। প্রায় 12 দিন পর কলকাতায় শ্যামার ফ্ল্যাটে ফিরে আসেন মিস্টার জোতানিয়া। আবার সেই নিয়ম মাফিক চলে শ্যামাভোগ। শরীরের বিভিন্ন অংশে জমাট বাঁধা নীল ছোপ নাকি লাভ বাইটস, সারা শরীর জুড়ে নাকি প্যার কিয়া নিশানি ছড়িয়ে দেন মিস্টার জোতানিয়া। পরের দিন শ্যামা শরীরের নীল ছোপ নিয়ে মিস্টার জোতানিয়াকে কিছু বললে উনি ওই কথাই বলেন। শ্যামার গলায়, ঘাড়ে, বুকে, পিঠে, উরুতে জমাট বাঁধা নীল ছোপ দেখে প্রত্যেকবারই শিউরে ওঠে রমাদি। অনেক গালমন্দ করে মিস্টার জোতানিয়াকে, কিন্তু ওদের কারো কিছু করার উপায় নেই, তাই বোবা সেজে থাকতে হয়। মিস্টার জোতানিয়ার সাথে ওদের সম্পর্ক কেমন যেন জীবন বিজ্ঞান বইতে পড়া সেই খাদ্য শৃঙ্খলের মতো, একে অপরের উপর নির্ভরশীল। যেমন মিস্টার জোতানিয়ার উপর নির্ভরশীল শ্যামা, শ্যামার উপর নির্ভরশীল রমাদি আর সোনালী, রমাদি ও সোনালীর উপর নির্ভরশীল অটো চালক। এই শৃঙ্খলের বাঁধন ভাঙা সাধ্য ওদের নেই, তবুও মিস্টার জোতানিয়া ওনার পিছনে মারাত্মক গাল মন্দ সাপ সাপান্তর করতে পিছপা হয় না শ্যামার প্রিয় রমাদি। যাই হোক, পূর্ব কথা মতো শ্যামাকে সাথে নিয়ে ছেলের বিয়ে সব কেনাকাটা করেন মিস্টার জোতানিয়া। তার সাথে শ্যামা ও শ্যামার ছেলে নববাংশের জন্য কেনেন নানা রকম গিফট। এই কেনাকাটা ও অন্যান্য জরুরি কাজ সারতে সারতে কেটে যায় 1 মাস। জিগ্নেশের বিয়ের আর মাত্র 1 মাস বাকি, তাই কলকাতার পাট চুকিয়ে প্রায় মাস 2-এর মতো গুজরাটে থাকবেন মিস্টার জোতানিয়া। তাই আগে থেকেই শ্যামাকে জানিয়ে রেখেছেন। ফ্লাইটের টিকিট কাটা থেকে শুরু করে সমস্ত প্যাকিং সবটাই আগে থেকেই করে রাখে শ্যামা, যাতে মিস্টার জোতানিয়ার কোনো সমস্যা না হয়। বিয়ের সপ্তাহ 2 আগেই চলে যাবেন তিনি। বিয়ে ঠিক সপ্তাহ 3 আগে হঠাৎ করেই রাত 1টা নাগাদ শ্যামার বেডরুমে সশব্দে বেজে ওঠে মিস্টার জোতানিয়ার মোবাইল। মিস্টার জোতানিয়া তখন ব্যস্ত শ্যামাভোগে, তাই খুব বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করেন। মিস্টার জোতানিয়া বিরক্ত সুরে বলেন, কোন হে ইতনে রাত কো? অপরদিকে ভেসে আসে মিস্টার জোতানিয়ার ছেলে জিগ্নেশের উৎকণ্ঠিত কণ্ঠস্বর। জিগ্নেশ উৎকণ্ঠা নিয়ে বলে, पापा जिग्नेश हूँ पापा। मिस्टर जोतानिया बोलें, बोल बेटा क्या हुआ, इतनी रात को क्यों फ़ोन किया? एवरीथिंग इज ओके? जिग्नेश कोनो उत्तर ना दिए हाव हाव करे काँदते शुरू करे। मिस्टर जोतानिया रेगे गिये बोलें,
શું થયું જિગ્નેશ? મને કહો, શું થયું? জিগ্নেশ কাঁদতে কাঁদতে বলে, পাপ্পা, ভাবিকা। এই বলেই চুপ করে যায় জিগ্নেশ। মিস্টার জোতানিয়া উৎকণ্ঠিত স্বরে, কেয়া হুয়া ভাবিকা কো? হোয়াট হ্যাপেন্ড? জিগ্নেশ আরও বেশি কাঁদতে কাঁদতে বলে, পাপ্পা, ভাবিকা ওয়াজ রেপড, পাপ্পা। এই বলে হাও হাও করে কান্নায় ভেঙে পড়ে জিগ্নেশ। মিস্টার জোতানিয়া কাঁদো কাঁদো কণ্ঠে চিৎকার করে ওঠে, क्या कह रहे हो तू? मेरा इतना बड़ा अनर्थ कैसे हुआ बताओ? মিস্টার জোতানিয়ার চিৎকার আর কান্না দেখে শ্যামা তাড়াতাড়ি করে নাইট গাউনটা গায়ে গলিয়ে নিয়ে মিস্টার জোতানিয়াকে জড়িয়ে ধরে বসে। মিস্টার জোতানিয়ার চিৎকার শুনে জিগ্নেশ আবার বলতে শুরু করে। কান্না থামিয়ে সে একটু शांत हुए बोले, भाभी का आज आपने किसी दोस्त के पार्टी में गई थी। रात को 11 बज चुकी है। तब मैंने भाविका की मोबाइल पे कॉल किया क्योंकि वो तब भी घर नहीं लौटी, लेकिन मोबाइल स्विच ऑफ बता रहा था। मुझे नहीं पता था कौन सी दोस्त की पार्टी में गए थी, किसके साथ गई थी भाविका, कुछ भी नहीं पता था। मैं भाविका से किसी भी तरह बात नहीं कर सका, इसलिए हम सब बहुत टेंशन में थे। थोड़ा थोड़ा समय बीतता गया लेकिन भाविका तब भी नहीं लौटी। रात 1:15 बजे किसी ने मेन गेट की घंटी बजाया। हमने सोचा भाविका लौट आई है। कॉलिंग बेल की आवाज़ सुनते ही मैं और नथु काका तुरंत दौड़ के गया, लेकिन गेट खोलते ही हमने देखा। এই বলে আবার ডুকরে কেঁদে ওঠে জিগ্নেশ। মিস্টার জোতানিয়া উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে, बोल, चुप क्यों हो गया? जिग्नेश कांदते कांदते बोले, हमने भाविका को गेट के सामने पड़ा देखा। मैं आपको और कुछ नहीं बता सकता। प्लीज़ पापा, अब जल्दी आ जाओ। हमें नहीं पता कि अब क्या करना है। अभी अभी हम सभी ने भाविका को नर्सिंग होम में भर्ती कराया। डॉक्टर भाविका को जांच कर रही है। प्लीज़ पापा, तमें जल्दी आवो। मिस्टर जोतानिया हवा করে কাঁদতে কাঁদতে বললেন, तुम तनाव मत लो, मैं किसी भी तरह कल वापस आऊँगा। तुम डॉक्टर से मेरा बात करवाओ अभी के अभी। जिग्नेश बोलो, ठीक है पापा। प्राय मिनट 10 बादे जिग्नेशेर फोन आसे मिस्टर जोतानियार मोबाइले। जिग्नेश फोन धरे जानते चाय, तार बाबा के बोले, पापा ये लीजिए, बात कीजिए डॉक्टर से। मिस्टर जोतानिया बोलें, हेलो डॉक्टर। डॉक्टर बोलें, हेलो, आई एम डॉक्टर पी.के. Patel. Your daughter's condition is very critical. She was raped by not one but at least 7, 8 people. I checked her thoroughly. Her condition is very critical. Before the rape, your daughter was given a very strong doses of sleeping pills, so she still has not regained consciousness. We have informed the police because this is a police case. मिस्टर जोतानिया कांदते कांदते बोलें, डॉक्टर प्लीज सेव माई डॉटर, शी इज़ माई ओनली डॉटर, प्लीज सेव हर, प्लीज डॉक्टर सेव माई चाइल्ड। I will give you whatever you need to do heal her. Please doctor, save my daughter. Dr. Patel बोलें, I will try my best to heal your daughter. All if you pray to God for her. Now everything depends on God. এই বলে ফোনটা জিগ্নেশের হাতে দিয়ে ডক্টর প্যাটেল আবার চলে যান আইসিইউ কেবিনে, যেখানে ভাবিকা চিকিৎসাধীন রয়েছে। जिग्नेश बोलो, हेलो पापा, मने बहुत डर लग रही है। प्लीज़ पापा, तमें जल्दी आवो, मैं बाद में फ़ोन करता हूँ। এই বলে জিগ্নেশ ফোন কেটে দিতেই শ্যামাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মিস্টার জোতানিয়া। শ্যামা मिस्टर जोतानियार पीठे हाथ बुलिए सांत्वना देते देते बोले, प्लीज़ आप रोइए मत, अब रोने का समय नहीं है। आप भी मैं फ्लाइट के टिकट का इंतज़ाम करती। कल जो भी फ्लाइट उपलब्ध होगा मैं उसका टिकट खरीद लूँगी। आप अभी थोड़ा आराम कीजिए। मैं जानती हूँ कि आप अभी इस स्थिति में ठीक नहीं है, लेकिन फिर भी आपको अपनी बेटी के लिए ठीक रहना होगा।
এই বলে শ্যামা বসার ঘরে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে ফ্লাইটের টিকিট কাটার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত একটা টিকিটের ব্যবস্থা করতে সফল হয় শ্যামা। পরের দিন সকাল 10টার ফ্লাইটে গুজরাটে পাড়ি দেন মিস্টার জোতানিয়া। দুপুরে 1টা। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে বেরোতেই তিনি দেখেন ওনার বাল্যবন্ধু বলরাজ ঢোলকিয়া ওনার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। এয়ারপোর্ট থেকে মিস্টার জোতানিয়া এবং মিস্টার ঢোলকিয়া সোজা রওনা দেন নার্সিংহোমের উদ্দেশ্যে। গাড়িতে বসেই কান্নায় ভেঙে পড়েন মিস্টার জোতানিয়া। গল্পটি আরও অনেকগুলি পর্ব আছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্প ভালো লাগলেও জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে, অবশ্যই লাইক করবেন। আপনারা একদমই লাইক করেন না। লাইক করলে তো আপনাদের কোনো টাকা পয়সা কাটা যাবে না। যদি পছন্দ হয় লাইক করবেন। আর পরের পর্ব শুনতে চাইলে অবশ্যই দেব। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার, আজ আসি।